ক্লাস 7 আমাদের আজকে লাইটের পরের অংশটা নিয়ে আলোচনা করার কথা। তোমাদের যেটা আমি লাস্ট দিন পড়িয়েছিলাম সেটা ছিল রিফ্লেকশন অফ লাইট, সেটা নিয়ে আমরা প্রচুর ভিডিও দেখেছি, বুঝেছি। তারপরে তোমাদের আছে রিফ্র্যাকশন, তাই না? কিন্তু রিফ্র্যাকশনটা কিন্তু আমি জাস্ট এই ইমেজটা বুঝিয়ে নেওয়ার পরে বোঝাবো, কারণ ইমেজ বা যেটাকে আমরা বাংলায় বলে থাকি প্রতিবিম্ব, এই জিনিসটা কিন্তু রিফ্লেকশনের সঙ্গে জড়িত। এই জন্য তো এখানে কয়েকটা এক্সাম্পলস তোমাদের বলা হয়েছে, সেগুলো আমি একটু আলোচনা করে নিয়ে তারপর কয়েকটা ভিডিও তোমাদের দেখাবো আবার আজকেও। তো যেমন দেখো, টর্চের আলো যদি আমরা আয়নার সামনে ধরি, তুমি কি দেখতে পাও? টর্চের আলোটা তোমার মনে হয় যেন ভিতরেও একটা আয়নার ভিতরে একটা আলো জ্বলছে, অথচ তুমি নিজে জানো বাস্তবে কি সেখানে কোনো টর্চ জ্বলছে? তা কিন্তু জ্বলছে না। সুতরাং আমরা কিন্তু একটা এমন জিনিস দেখতে পাচ্ছি যেটা পুরোপুরি এই টর্চের মতনই দেখতে। এটা কেন ঘটে? আমরা জানি আলো যখন কোনো চকচকে তলের উপর পড়ে, সেটা প্রায় সম্পূর্ণরূপে ধাক্কা খেয়ে ফিরে আসে। ইট রিটার্নস ব্যাক আফটার গেটিং অপোজড বাই বা after striking the wall of that mirror, তাই না? after striking that mirror in fact. So this is due to reflection of light. এই যে ডায়াগ্রামটা আছে, এটা আমি তোমাদের আবার এঁকে বোঝাবো কিভাবে যে কোনো একটা পয়েন্টের যে কোনো একটা জিনিস যখন আয়নার সামনে রাখা থাকে, তার একটা ইমেজ, তার একটা প্রতিবিম্ব পিছনে তৈরি হয়। মনে রাখতে হবে, যেটা আমরা বারে বারে তোমাদের বলি যে ধারণাগুলো পরিষ্কার রাখবে। রিফ্লেকশন অফ লাইট বা আলোর যে প্রতিফলন, সেটা কেবলমাত্র যে চকচকে তল দ্বারা হয় তা হয় না। প্রতিফলন সব সময় হচ্ছে। যে আলো সূর্য থেকে এসে তোমার গাছপালার উপর পড়ছে, সেটা তোমার চোখ অবধি পৌঁছচ্ছে, এই জন্য তুমি ওই গাছপালা দেখতে পাচ্ছ। যে আলোটা ওই গাছের সঙ্গে ধাক্কা লেগে তোমার চোখ অবধি এলো, সেটাও কিন্তু রিফ্লেক্টেড লাইট। তাহলে রিফ্লেকশন, দেওয়াল থেকে যে আলোটা যখন দেওয়ালের উপর পড়ে, সে আলো আবার ফিরে যায়, হ্যাঁ, অন্য একটা তোমার চোখে এসে পৌঁছচ্ছে, দেওয়ালের সেই অংশ তুমি দেখতে পাচ্ছ, দ্যাট ইজ অলসো রিফ্লেকশন অফ লাইট। কিন্তু ইমেজ ফরমেশন অর্থাৎ প্রতিবিম্ব গঠন তখনই হয় যখন কোনো চকচকে তল থাকে। ঠিক আছে? প্রতিবিম্ব গঠন কখন আমরা দেখতে পাই? যখন কোনো চকচকে তল থাকে। আমরা পড়েছিলাম না রেগুলার আর ইরেগুলার রিফ্লেকশন, তাই না? দু ধরনের রিফ্লেকশন পড়েছিলাম আমরা। যাই হোক, তাহলে চকচকে তলের উপর আলো ফেলার পর আমরা যা দেখতে পাই সেটা হচ্ছে তার প্রতিবিম্ব। কি কি ইউজ করে আমরা ইমেজ তৈরি করতে পারি? দেখো, সানগ্লাস, অনেক ক্ষেত্রে দেখবে তুমি যে সানগ্লাস ইউজ করো, যেটাকে আমরা অনেক ক্ষেত্রে গগলসও বলে থাকি, তার মধ্যেও আমরা দেখতে পাই। পলিশ টপ অফ দ্য টেবিল, অর্থাৎ যে কোনো টেবিল যদি খুব চকচকে হয়। একদম স্থির জল, সেটাও মানে আয়নার মতন কাজ করে। শাইনি গ্লাস বা মোবাইলের কাঁচটাও, যখন মোবাইল সুইচ অফ থাকে, কালো যে কাঁচটা দেখা যায়, সেটাও ইজ আ গুড রিফ্লেক্টর। এইবার আমরা এই যে বিভিন্ন ইমেজ দেখব, এবং সেইখান থেকে আমরা যে ইমেজটা একটা মিরর তৈরি করে, তার কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেটা আমি আর বই রিডিং পড়ে তোমাদের এই পোর্শনটা বোঝাচ্ছি না, কারণ বই পড়ে এটা ঠিক বোঝা যাবে না। আমরা একটু প্র্যাকটিক্যাল কয়েকটা জিনিস দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। চলো, তাহলে একটা দর্পণ বা একটা মিরর যখন ইমেজ তৈরি করে, প্রতিবিম্ব তৈরি করে, তখন সেই প্রতিবিম্বের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে, হোয়াট আর দ্য ফিচার্স which are held by the image found by a plane mirror. Let us consider those. Okay? তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ, একটা মানুষ হাত দাঁড় করিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তাই তো? এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, মানুষটা যখন নিজের ডান হাত তুলেছে আয়নার ভিতরে, যে তার প্রতিবিম্ব বা ইমেজ, সেও কি নিজের ডান হাত তুলেছে? না, আয়নার ভিতরে যে ইমেজটা রয়েছে সে কিন্তু নিজের লেফট হ্যান্ড তুলছে। তার মানে কি, ইমেজ যেটা রয়েছে আমাদের, যেটা আমাদের যে কোনো বস্তুর ইমেজ, সেটা যেন পাশাপাশি পাল্টে গেছে। দিস ইজ কল্ড লেটারাল ইনভার্সন। দিস ইজ কল্ড লেটারাল ইনভার্সন। ডানকে বা লেফট, রাইটকে লেফট মনে হওয়া, লেফটকে রাইট মনে হওয়া, পাশাপাশি উল্টে যাওয়া। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম, যে যখন আমরা একটা ইমেজ দেখতে পাই আয়নায়, সেটা কিন্তু লেটারালি কি হয়ে যায়? ইনভার্টেড হয়ে যায়। এই ছবিটা কিন্তু আমরা বাইজুস দ্য লার্নিং অ্যাপ থেকে ডাউনলোড করেছি।
তাহলে একটা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা দেখলাম, এটা তোমরা বাড়িতেও করে দেখবে। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে যদি নিজের ডান হাত তোলো, তোমার প্রতিবিম্ব বা ইমেজকে দেখে ইউ উইল ফিল দ্যাট দ্য ইমেজ ইজ লিফটিং ইটস লেফট হ্যান্ড। দ্যাট মিনস দ্য image has turned your right to left and left to right. This is known as lateral inversion of image by a plane mirror. Okay? আর একটা জিনিস যেটা আমরা এখনই দেখব, সেটা দেখতে পাচ্ছ এই বাচ্চা মেয়েটি নিজের কিন্তু প্রতিবিম্ব দেখছে। শি ইজ ওয়াচিং হার ইমেজ অন আ মিরর। এখানেও একটা জিনিস বুঝতে পারছো, ও কিন্তু নিজের রাইট হ্যান্ড তুলেছে। ইমেজটাকে দেখে কি মনে হচ্ছে যে ইমেজ যেন নিজের লেফট হ্যান্ড তুলেছে, যেটা আমি আগেই বলছিলাম তোমাদের লেটারাল ইনভার্সন। আচ্ছা, মানে এবার এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই মেয়েটি যা আকার আকৃতি, তার ইমেজেরও কিন্তু একই আকার এবং আকৃতি। দে আর অফ দ্য সেম শেপ অ্যান্ড সাইজ। সিমিলারলি এই মিরর থেকে এই মেয়েটি যতটা দূরে দাঁড়িয়ে থাকবে, তার প্রতিবিম্ব, তার যে ইমেজ, সেটাও কিন্তু মিরর থেকে ততটাই পিছনে তৈরি হবে। এই জায়গায় আমি তোমাদের বলি, দিস থিং ইউ হ্যাভ টু কনসিডার ইট। এখন তোমাদের জাস্ট এটা মেনে নিতে হবে একটা তথ্য হিসেবে। যত দিন যাবে আমরা এই সব জিনিসগুলোকে কিন্তু গাণিতিক রূপে উই উইল প্রুভ দিস ম্যাথামেটিক্যালি। অ্যাজ টাইম উইল গো, ইউ উইল গ্রো আপ, ইউ উইল প্রুভ অল দিস থিংস ম্যাথামেটিক্যালি। নাও ইউ হ্যাভ টু রিড ইট অ্যাজ এ ফ্যাক্ট, ইউ উইল নো ইট অ্যাজ এ ফ্যাক্ট। যে ইমেজ, কোনো একটা বডির যে ইমেজ তৈরি করে প্লেন মিরর, সেই ইমেজটা আয়না থেকে ততটাই দূরে থাকে, পিছনে থাকে, যতটা আয়নার সামনে দূরে, তার যতটা দূরের সামনে থাকে তার বডিটা। অর্থাৎ আসল বডি যতটা ডিস্টেন্স সামনে আছে, ইমেজ ততটাই ডিস্টেন্স পিছনে আছে। ফাইন। আর একটা জিনিস মনে রাখবে, দিস ইমেজ ইজ নট রিয়েল। এই জিনিসটা তোমাদের জাস্ট মনে রাখতে হবে, দিস ইমেজ ফর্মড বাই দ্য প্লেন মিরর ইজ নট রিয়েল। ওকে, নাও উই আর গোয়িং টু স্টার্ট রিফ্র্যাকশন অফ লাইট। তো রিফ্র্যাকশন অফ লাইট বুঝবার আগে আমাদের একটা জিনিস জেনে নিতে হবে, সেটা হচ্ছে রিফ্র্যাকশন কখন ঘটে, কোথায় ঘটে। রিফ্র্যাকশন তখনই ঘটে যখন লাইট একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে ট্রাভেল করে। রিফ্লেকশনে বা প্রতিফলনে আমরা দেখেছিলাম লাইট ধাক্কা খেয়ে ফিরে আসছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখব লাইটকে আমরা একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে পাঠিয়ে দিচ্ছি। যেমন যদি জলের উপর টর্চ মারা হয়, আলোটা তো নিচে অবধি পৌঁছবে, বালতির বা যে পাত্রে জল আছে তার নিচে অবধি পৌঁছবে। তখন প্রথমে যে টর্চ থেকে আলো ফেলেছিলে সেটা বায়ুর মধ্যে দিয়ে হয়ে যাচ্ছিল, তারপরে সে আলোটা গিয়ে জলে ঢুকলো। চলো তাহলে আমরা দেখে নিই যে বিভিন্ন ধরনের মাধ্যম মানেটা কি। একটা মাধ্যম থেকে যে অন্য মাধ্যমে লাইট যাবে, হোয়াট ডাজ ইট মিন? কীভাবে রিফ্র্যাকশন ঘটে, যেটাকে আমরা বাংলায় প্রতিসরণ বলে থাকি, সেটা কিভাবে ঘটে। তো সেটা বুঝবার আগে আমাদের জানতে হবে, এই যে দুটো আলাদা আলাদা মিডিয়ামের ভিতর দিয়ে লাইট যাবে, এই দুটো আলাদা আলাদা মিডিয়াম বিষয়টা কি সেটা নিয়ে আমরা একটু দেখে নিই। তোমরা এই দেখতে পাচ্ছ গ্লাস, গ্লাসের ভিতরে কিন্তু বেশ কিছুটা সর্ষে, মানে জল তো আছেই, তার উপর আমরা কিছুটা তেল ঢেলেছি। দেখে, রং দেখে কিন্তু এটাকে সর্ষের তেলই মনে হচ্ছে। এবার এইখানে এই যে সর্ষের তেলটা আছে, সেটা যেহেতু জলের তুলনায় হালকা, এই জন্য সে উপরেই ভাসছে। তার মানে এখানে দুটো লিকুইডস রয়েছে, অয়েল অ্যান্ড ওয়াটার। এই যে লাইনটা দেখছো, এই যে সারফেসটা দেখছো, দিস ইজ দ্য সারফেস অফ সেপারেশন, বিভেদ তল। কাদের সারফেস অফ সেপারেশন? অয়েল আর ওয়াটারের। ঠিক একইভাবে এই গ্লাসের যে তেল আছে তার উপরে এই যে গোটা জায়গাটা, এখানে কি আছে তোমাদের কি মনে হয়, কি আছে বলো? আমরা জানি ফাঁকা জায়গা মানেই সেখানে রয়েছে বায়ু, তাই তো? এইখানে তাহলে এই তেলের উপর রয়েছে বায়ু। তার মানে এই যে উপরে সারফেসটা গোল করে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে এয়ার আর অয়েলের সারফেস অফ সেপারেশন বা তেল এবং বায়ুর বিভেদ তল। বুঝলাম। তাহলে বিভেদ তল কাকে বলে আমরা আরও একটা দেখে নেব। চলো, এখানেও তোমরা দেখতে পাচ্ছ তেল আছে জলের উপরে, তাহলে এই যে তেল এবং জলের বিভেদ তল হচ্ছে এইটা সারফেস অফ সেপারেশন। আর এর উপরে বায়ু রয়েছে, বায়ু আর তেলের সারফেস অফ সেপারেশন, এয়ার আর অয়েলের সারফেস অফ সেপারেশন ইজ দিস ওয়ান। ওকে, সো দিস ইজ দ্য
কনসেপ্ট অফ সারফেস অফ সেপারেশন। এবার এই সারফেস অফ সেপারেশন গ্লাসের যদি আমি এখান থেকে দেখতাম তাহলে দেখতে কেমন লাগবে সেটা আমি তোমাদের দেখাবো। দিস ইজ ইন অরিজিনাল মাস্টার্ড অয়েল অ্যান্ড ওয়াটার। মিক্সচারটা দেখতে পাচ্ছ তো, যে অয়েলটা কিন্তু ওয়াটারের সঙ্গে মিক্স করেনি। তো তোমাদের বইতে খুব সুন্দর জিনিস বলেছে যে এই অয়েল আর ওয়াটারের যেটা মিক্সচার, সেটাকে যদি আমি নিচ থেকে এরম করে ক্যামেরাতেই দেখি, দেখতে পাচ্ছ? তা তুমি একটা সারফেস দেখতে পাচ্ছ তো, সেটা কি দেখতে পাচ্ছ বলো তো? এই মাস্টার্ড অয়েল আর ওয়াটার কোথায় মিলিত হয়েছে সেই লাইনটা কিন্তু তুমি, সেই সারফেসটা তুমি কিন্তু দেখতে পাচ্ছ। This is that surface and that is the interface of mustard oil and water. That is the interface of mustard oil and water. ঠিক আছে, আর এখান থেকে যদি আমরা দেখি তাহলে সেটা কোন জায়গা? আশা করি বুঝতে পারছো, নিচের যে জায়গাটা সেটা হচ্ছে ইন্টারফেস। ঠিক আছে, আর সেটাকেই আমরা এরমভাবে যদি ক্যামেরাটা নিজ দিক দিয়ে নিয়ে যাই আরও ভালো দেখতে পাবো। ফাইন। এবার দেখো এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন গ্লাসের মধ্যে জল রয়েছে। আবার ওই একই প্রশ্ন আমি তোমাদের করলাম, সারফেস অফ সেপারেশন দেখতে পাচ্ছ কোনো? হ্যাঁ দেখতে পাচ্ছি, এয়ার আর ওয়াটারের সারফেস অফ সেপারেশন এইটা। এইবার যদি আমরা কোনো একটা লাইট এইখান থেকে ফেলি, সেই লাইট কি করবে? শুধু এয়ারের মধ্যে তো ট্রাভেল করছে না, সেই লাইটটা ঢুকবে ওয়াটারের ভিতর, কারণ সে ঢুকতে পারে। এমন একটা মিডিয়াম দুটো নিয়েছি, এমন দুটো মিডিয়াম নিয়েছি যারা প্রত্যেকেই লাইটকে নিজের মধ্যে দিয়ে যেতে দেয়। তাহলে লাইট কি হবে? লাইট এখান থেকে আসবে, দিয়ে আবার ওয়াটারে ঢুকবে। সেই ঢুকবার সময় যে সারফেস অফ সেপারেশন আছে সেই জায়গাটাতে লাইটের যে পাথ, লাইটের যে রাস্তা, সেটা বেঁকে যায়। এইটাকেই বলা হয় রিফ্র্যাকশন অফ লাইট বা আলোর প্রতিসরণ। কি বলা হয়? রিফ্র্যাকশন অফ লাইট বা আলোর প্রতিসরণ। এবং এটা কখন হচ্ছে? আলো যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে ঢুকবার চেষ্টা করছে বা ঢুকছে। এবং কোন জায়গায় আলোটা বেঁকে যায়? যেই জায়গায় বিভেদ তলটা রয়েছে বা সারফেস অফ সেপারেশন অফ টু মিডিয়াম। প্রশ্ন আসতে পারে যে সবসময় কি এটা ঘটবে? না, এখানে যে লোহা থাকতো, লোহার মধ্যে কি আলো ঢুকতে পারে? ঢুকতে পারে না। তার মানে সেইখানে কিন্তু আর কোনো প্রতিসরণের প্রশ্ন উঠছে না। ঠিক আছে, তাহলে একটা এমন মাধ্যমে আছে যেখানে আলো ট্রাভেল করতে পারে, লাইট ক্যান ট্রাভেল। দিস ইজ অলসো আ মিডিয়াম ওয়্যার লাইট ক্যান ট্রাভেল। ওকে, লেট আস সি দ্য অরিজিনাল ভার্সন। এইখানে তোমরা দেখো একটা গ্লাস স্ল্যাব নেওয়া হয়েছে। গ্লাস স্ল্যাব মানে কাঁচের তৈরি, আমরা জানি কাঁচের ভিতর দিয়ে আলো ট্রাভেল করতে পারি, ইজিলি ট্রাভেল করতে পারি। লাইট ফেলা হয়েছে। লাইট প্রথমে এয়ার দিয়ে আসছিল। আমরা কি জানি যে লাইট ফেলা হয় তাকে কি বলা হয়? ইনসিডেন্ট রে। যেমনি এই জায়গায় এসে লাইট পৌঁছালো, দিস ইজ দ্য সারফেস অফ সেপারেশন। এটাকে ইন্টারফেসও বলা হয়। হ্যাঁ, সারফেস অফ সেপারেশন বা ইন্টারফেস। সো সারফেস অফ সেপারেশন, এটা কার সারফেস অফ সেপারেশন? এয়ার আর গ্লাস। তাহলে সেই জায়গায় এসে লাইটের পাথওয়েটাকে দেখো কিরকম হয়ে গেল। সোজা গেল? লাইটের যাওয়া উচিত ছিল কেমন? এরম চলে যাওয়া উচিত ছিল, কিন্তু তা তো গেল না। লাইট যেমনি কাঁচের মধ্যে ঢুকলো, সে কিন্তু বেঁকে গেল। দিস ইজ কল্ড রিফ্র্যাকশন অফ লাইট। আবার লাইট এখানে যখন পৌঁছলো, কাঁচ থেকে বেরোনোর সময় আবার মিডিয়াম চেঞ্জ হচ্ছে, গ্লাস থেকে এয়ারে যাবে আবার লাইটটা, তাহলে সেই সময় আবার কিন্তু সে বেঁকে গেল। সো আমরা দেখছি যখনই মিডিয়াম চেঞ্জ হচ্ছে, যে জায়গায়, যে সারফেসে মিডিয়াম চেঞ্জ হচ্ছে, সেই জায়গায় লাইট ট্রাভেল করার সময় ইটস চেঞ্জিং ইটস পাথ। ওকে, দিস ইজ নোন অ্যাজ রিফ্র্যাকশন অফ লাইট। এখানে আমরা একটা ইউটিউব থেকে ভিডিও নিয়েছি এবং সেইখানে দেখানো হচ্ছে কিভাবে লাইট আসছে। দিস ইজ ইনসিডেন্ট রে, এবং সেটা কিন্তু বেঁকে যাচ্ছে কোথায়? এই সারফেস অফ সেপারেশনে। দিস ইজ দ্য ইনসিডেন্ট রে, দিস ইজ দ্য রিফ্র্যাক্টেড রে। এবং মজার কথা, এখানে খুব ভালো একটা জিনিস দেখা যাবে, দেখো এক্ষুনি, ওয়েট, এই দেখো, একটু আগে একটু রিভিউ করি আমি, তাহলে দেখতে পাবে। লেট স্টার্ট অ্যাগেন। এই যে একটা সময় এমন আসবে যখন এই লাইটটা সোজাসুজি পড়বে। ওয়েট 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 নাও, ইয়েস, দেখছো লাইট তখন বেঁকছে না। কেন বলো তো? কারণ লাইট যখন স্ট্রেট পড়ে তখন আমরা কি জানি, অ্যাকচুয়ালি এখানে আমি তোমাদের এখনও বলিনি, তাই ওটা না বলাই ভালো। একটা জিনিস বলি, লাইট যখন স্ট্রেট ফেলা হয় সে কিন্তু রিফ্র্যাক্টেড হয় না, সোজা বেরিয়ে যাবে। অন্য সময় যেমন তার পথ পাল্টে যাচ্ছে, এই সময় কিন্তু তার পথ পাল্টাবে না। সো দিস ওয়াজ দ্য প্র্যাকটিক্যাল ভিউ। এটা কিন্তু প্র্যাকটিক্যালি তোমরা দেখলে সত্যি করেই লাইট কিন্তু বেঁকে যায়। ঠিক আছে,
এই গোটা ঘটনাটাই যেটা আগে দেখলে সেটাকে যদি আমরা ডায়াগ্রাম হিসেবে আঁকি, দিস ওয়াজ দ্য পয়েন্ট অফ সেপারেশন। কোন পয়েন্ট অফ সেপারেশন দেখিনি? সারফেস অফ সেপারেশন দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে সেই সারফেস অফ সেপারেশন। আমরা আরও রিলেট করতে পারবো এই ডায়াগ্রামটা দেখলে, দেখো আমরা আরও রিলেট করতে পারবো এইটা দেখলে। ঠিক এই একই ডায়াগ্রাম কিন্তু আমরা বইয়ের পাতাতেও দেখছি, দেখা যাক আমরা বুঝতে পারছি কিনা। সারফেস অফ সেপারেশন যেটা এঁকেছে EF বলে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই সারফেসটা, সেটাকে আমরা লাইন দিয়ে বুঝিয়েছি। EF পেজ নাম্বার 31-এ তোমরা ফলো করবে, মিডিয়াম ডায়াগ্রাম 1 একদম উপর দিকে যেটা। EF হচ্ছে এইটা, ইনসিডেন্ট রে এইটা, এটা হচ্ছে রিফ্র্যাক্টেড রে। আমি যদি এই পয়েন্ট অফ ইনসিডেন্সে একটা নর্মাল আঁকি, ইফ আই ড্র এ নর্মাল হেয়ার, নর্মাল মানে তো জানো সারফেসের উপর পারপেন্ডিকুলার, তাহলে যে অ্যাঙ্গেল তৈরি হবে এখানে নর্মাল আর ইনসিডেন্ট রের মধ্যে, সেটা হবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর নর্মালটা তো এরকম লম্বা না, সারফেস তো এইটা, তাহলে এই নর্মালের সঙ্গে রিফ্র্যাক্টেড রে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, দ্যাট উইল বি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। যখন আমরা সারফেস অফ সেপারেশন কি ধরেছি? EF সারফেস অফ সেপারেশন মানে এইটা। এবার দুই ধরনের ডায়াগ্রাম আছে, দেখো এইখানে লাইট রে আসছে, এটা নর্মাল, ওই ডায়াগ্রামের সঙ্গে রিলেট করে বলেছি তোমাদের অলরেডি। এই যখন সারফেস অফ সেপারেশন, এটা লাইট ইনসিডেন্ট, এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। কি দেখতে পাচ্ছ? ইনসিডেন্ট রে আসছিল, তার চলে যাওয়ার কথা এইদিকে, সেটা না গিয়ে ও যেন দূরে সরে গেছে, নর্মাল থেকে দূরে সরে গেছে। এরকম যদি মিডিয়ামে সে ঢোকে, তাহলে আমরা বলবো সে রেয়ারার মিডিয়ামে ঢুকেছে। কেমন মিডিয়ামে ঢুকেছে? রেয়ারার। সে ঢুকেছে রেয়ারার মিডিয়ামে, ইট হ্যাজ এন্টার্ড ইনটু আ রেয়ারার মিডিয়াম। রেয়ারার মানে যেখানে ডেন্সিটি কম, এখানে ভিড় কম, ভিড় কম বলেই দূরে দূরে হাঁটতে চাইছে। এখানে ভিড় বেশি ছিল বলে নর্মালের কাছে ছিল। উল্টোটা দেখি, এইখানে আমরা দেখতে পাচ্ছি লাইট রে ইনসিডেন্ট হয়েছে, কিন্তু ইনসিডেন্ট যখনই রিফ্র্যাকশন ঘটলো, মিডিয়াম চেঞ্জ হলো, তার চলে যাওয়ার কথা তো এরকম, মিডিয়াম চেঞ্জ হওয়ার কারণে সে কিন্তু নর্মাল যেটা আঁকা হয়েছিল তার কাছে ঘেঁষে এলো। খুব ভিড় রাস্তা হলে কি হয়, মেলায় কি করো তোমরা? মা বাবার থেকে দূরে দূরে হাঁটো? তা তো তোমরা হাঁটো না। ভিড় যখন থাকে মেলায় আমরা কি করি? কাছাকাছি হাঁটি। তাহলে এটা হচ্ছে ডেন্সার, যেখানে ভিড়ের জায়গা, অর্থাৎ যে মিডিয়াম থেকে আলো আসছে সেটা রেয়ারার, যেখানে লাইট ঢুকলো সেটা হচ্ছে ডেন্সার। এখানেও তাই, এখানে ঠিক উল্টোটা। এখানে আমরা আসছিলাম একটা ঘন মাধ্যম থেকে, আর এটা হচ্ছে রেয়ারার মিডিয়াম। তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে অপটিক্যালি রেয়ারার মিডিয়াম, অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। অপটিক্যালি কার কে রেয়ার কে ডেন্সার আমরা রিফ্র্যাকশনের পরে বুঝতে পারবো। সো দিস ইজ দ্য কেস। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ অপটিক্যালি ডেন্সার, দ্য মিডিয়াম ইন উইচ লাইট রে কামস নিয়ারার টু দ্য নর্মাল ওয়েন পাসিং ফ্রম অ্যানাদার মিডিয়াম টু দ্যাট মিডিয়াম ইজ কল্ড অপটিক্যালি ডেন্সার। এটা হচ্ছে অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। কেন? লাইট যখন এই মিডিয়ামে ঢুকছে অন্য মিডিয়াম থেকে, তখন সে ভিড়ের কারণে, ডেন্সিটির কারণে, ঘন হওয়ার কারণে নর্মালের কাছে চলে আসছে। আশা করি তোমরা রিফ্র্যাকশনের ব্যাপারটা পুরো বুঝেছো। একটা জিনিস মনে রাখবে, কোনো কাঁচের ক্ষেত্রে যেটা খুব ঘটে, কাঁচ স্ল্যাব, একটু আগে ছবি দেখিয়েছো তোমরা, ভিডিও মানে আমি দেখালাম তোমাদের ভিডিওর মাঝে, কাঁচের উপর যখন একটা গ্লাস স্ল্যাবের ভিতর দিয়ে আলো পাঠিয়েছিলাম, মনে পড়ছে? এরকম কিছুটা আলো কিন্তু এখানে ফিরে যাবে ঠোকা খেয়ে, কিছুটা রিফ্লেকশন হবে, কিছুটা রিফ্র্যাকশন হবে, মনে থাকবে। তাহলে যখন এরকম শাইনি সারফেসের উপর লাইট এসে পড়ে, আর সেই সারফেসের ভিতর দিয়ে যদি লাইট ট্রাভেল করতে পারে, এমন অবস্থা হয়, যেমন কাঁচ, তার মধ্যে দিয়ে লাইট ট্রাভেল করতে পারে, আবার কাঁচ চকচকেও, তার মানে সে কিছুটা লাইট যখন এখান দিয়ে পাস করবে, কিছুটা লাইট রিফ্লেক্ট হয়ে যাবে, আর বাকিটুকু রিফ্র্যাক্টেড হবে, বাকিটুকু রিফ্র্যাক্টেড হবে। সো দিস ইজ ইট। আমরা আজকে যে পোর্শনগুলো কভার করলাম সেগুলো হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট আর ইমেজটা আমি আগে বুঝিয়ে দিয়েছি তোমাদের। ইমেজের বিষয়ে আমি লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে, তোমরা খুব কমন একটা এক্সাম্পল দেখবে, অ্যাম্বুলেন্স যেটা লেখা থাকে সেটা কিন্তু উল্টোভাবে লেখা থাকে গাড়িতে। আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি, অ্যাম্বুলেন্স যেগুলো লেখা থাকে অ্যাম্বুলেন্স গাড়িগুলোতে, সেগুলো কিন্তু উল্টো করে লেখা থাকে। কেন? যাতে সামনে যে গাড়িটা আছে সে যখন নিজের কাঁচ দিয়ে দেখবে যে পিছনে অ্যাম্বুলেন্স আসছে, বানানটা সে সোজা দেখতে পাবে। দ্যাট ইজ ইট। সেই কারণে তো অ্যাম্বুলেন্স গাড়ির একটা ছবি আমরা দেখে নিই,
চ্যাপ্টারটা ভালো করে পড়বে। লজ অফ রিফ্র্যাকশন এখনও তোমাদের নেই, হ্যাঁ যেটুকু আছে সেটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি, গোটাটা রিডিং পড়বে। আর তোমাদের যে মিররের ইমেজ ফরমেশন, সেই এই যে আঁকাটা, সেটা কিন্তু খুব মন দিয়ে প্র্যাকটিস করবে। এটা কিভাবে করতে হয় আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমি যেহেতু ভিডিও করছি, আমার পক্ষে স্কেল ইউজ করা সম্ভব না, তোমরাও জানো। স্কেল ইউজ করার জন্য দুটো হাত মানে ইউজ করতে হবে, একটা হাতে আমার মোবাইল থাকার কারণে। তোমাদের যেটা ইউজ করতে হবে পেন্সিল অ্যান্ড স্কেল, এই দুটো অবশ্যই ইউজ করে কাজটা করতে হবে। আমি তোমাদের রাফ ড্রয়িং দেখাচ্ছি, তোমরা এরকম করে বাড়িতে প্র্যাকটিস করবে। হ্যাঁ, এই যে আমি বলেছিলাম এরকম লাইন আঁকা মানে হচ্ছে আয়নার এই দিক চকচকে, এই দিক দিয়ে কোনো রিফ্লেকশন হবে না, কোনো একটা পয়েন্ট আঁকবে। আমি কথার কথা বললাম, আমি বাই অ্যাজাম্পশন ধরলাম, তোমরা মেপে আঁকবে। হ্যাঁ, এইখানে তুমি ধরলে এটা 3 সেন্টিমিটার, এইটুকুটা 3 সেন্টিমিটার, স্কেল দিয়ে সেটাকে এরকম করে আঁকবে। ঠিক ওই স্কেল বরাবরই, মানে স্ট্রেট স্কেল ধরে 90 ডিগ্রি ধরে এইখানেও 3 সেন্টিমিটার পিছনে ওই পয়েন্ট পিটা হবে। কারণ আমরা জানি যতটা সামনে আমার বডি ঠিক ততটাই পিছনে আমার ইমেজ। আমি পি ড্যাশ করে দিলাম, কাজ আর কিছুই নেই। একটা অ্যারো দিলাম, মানে লাইট একটা রে পড়লো আর একটা রে এসে পড়লো, দুটো রে, সরি এত দূর যাবে না, এত। এরপরে তুমি যেটা করবে, ডট দিয়ে এই পয়েন্ট আর এই পয়েন্টকে মিলাবে, দিয়ে টেনে দেবে। ঠিক একইভাবে এই পয়েন্ট, সরি এই পয়েন্ট আর এই পয়েন্টটাকেও স্কেল দিয়ে মেলাবে, দিয়ে টেনে দেবে। তাহলে তুমি দুটো রিফ্লেক্টেড রে পেলে। এখানে একটা জিনিস মাস্ট, অ্যারো চিহ্নটা পিছনে লাইনগুলো ডট হবে, কারণ বাস্তবে এখানে কোনো আলো ঢুকছে না। এখানে তুমি খুব জোর এইটা দেখাতে পারো, তার মানে আলো গেল আবার ফিরেও এলো, এটা দেখিয়ে দেবে। ঠিক আছে, আর মেপে করবে। এখানে সামনে যদি 3 সেন্টিমিটার সামনে করো, পারপেন্ডিকুলার লাইন আঁকবে একটা, এই তলের সঙ্গে পারপেন্ডিকুলার লাইন আঁকবে। সামনে 3 সেন্টিমিটার দূরে বা 5 সেন্টিমিটার দূরে যদি পি থাকে, এই লাইনের উপরেই পিছনেও 5 সেন্টিমিটার দূরে তার প্রতিবিম্ব থাকবে। তারপর এরমভাবে কভার করবে। বারে বারে ভিডিওটা দেখো, দিয়ে ড্রয়িংটা কিন্তু প্র্যাকটিস করবে। দিস ইজ দ্য ড্রয়িং অফ ইমেজ ফরমেশন। কী কী বলেছি ইউজ করতে? পেন্সিল ইউজ করবে, স্কেল মাস্ট। হ্যাঁ, আমি আমার ভিডিও রেকর্ডিং অসুবিধা হবে বলে পেন্সিল আর স্কেল দুটো ইউজ করতে পারলাম না। ওকে, ড্র করে আমাকে কিন্তু ছবিটা তুলে পাঠাবে, আমি দেখতে চাই তোমরা ভালো করে এঁকেছো কিনা। ফাইন, দিস ইজ দ্য পিকচার অফ অ্যাম্বুলেন্স।